নমস্কার। আজকের ভিডিওতে আমরা ভিজুয়াল স্টুডিও কোড আইডিইটি নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ দিব। তারপর আমাদের সামনে এরকম একটা লিঙ্ক চলে আসবে। আমরা প্রথম লিঙ্কে ক্লিক করে দিব। ডাউনলোড ফর উইন্ডোজ যে অপশনটা আছে সেইটার উপর ক্লিক করে দেব। তারপর আমাদের যে ডাউনলোডটা আছে সেটা স্টার্ট হয়ে যাবে। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা, আমি ক্যান্সেলে ক্লিক করে দিলাম। আমার কাছে আবার চাইবে, আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম, ব্রাউজারটাকেও ক্লোজ করে দিলাম। তো আমি আমার সেই সেটআপটা আপনাদের সামনে এনে রেখেছি। আমি এটার উপর ডাবল ক্লিক করব। তারপর এখান থেকে যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেটাকে ভালো করে পড়ে নিব। শেষ, সব পড়া হয়ে গেছে। দেন আপনারা আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করে দিবেন, নেক্সটে ক্লিক করবেন। এই যে চারটা অপশন আছে, এই চারটা অপশন চেক করবেন, অবশ্যই চেক করবেন। দেন আপনারা নেক্সটে ক্লিক করবেন, আবার ইনস্টলে ক্লিক করে দেবেন। তারপর কিছু সময় লাগবে এটা ইনস্টল হতে। দেন আমাদের ইনস্টল হয়ে গেলে আমরা এটার উপর কাজ শুরু করে দেব। এখন যারা আপনারা আইডিই কি এই বিষয়টা জানেন না, তাদের উদ্দেশ্যে আমি বলি, আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা দ্বারা মূলত আমার একটা অবস্থা বোঝায় যেখানে আমি আমার কোডগুলো লিখব এবং কোডগুলো লিখে এগুলোকে খুব অর্গানাইজ ওয়েতে সংরক্ষণ করে রাখতে পারবো এবং এডিট করতে পারবো। এই কাজটা করতে আমাকে যে জিনিসটা হেল্প করে বা যে সফটওয়্যারটা আমাকে হেল্প করে দেয় সেটা হলো মূলত আমাদের আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো যাই হোক, আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এই আইডিটা ইনস্টল করা হয়ে গেছে। এখানে লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড এই অপশনটা লিখে আসছে। আমি এটাকে চেক দিয়ে রাখছি, আপনারাও চেক দিয়ে রাখবেন। দেন আমরা যদি ফিনিশে ক্লিক করি আমাদের আইডিটা ওপেন হয়ে যাবে। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের হয়তো রিসেন্টে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, নোটস, জেনারেট নোটেশন ইত্যাদি ইত্যাদি, এইগুলো হয়তো আপনারা দেখতে পারবেন না, আপনাদের এটা ব্ল্যাঙ্ক থাকবে। যাই হোক, আমি ওয়েলকাম স্ক্রিনটাকে ক্লোজ করে দিলাম। দেন ওভারঅল আমাদের আইডিটা দেখতে এইরকম হলো। এখন আমরা ডেস্কটপে একটা ফোল্ডার বানাবো। রাইট ক্লিক করে তারপর এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর ফোল্ডারে ক্লিক করব। দেন আমরা ফোল্ডারের একটা নাম দিয়ে দিলাম স্যাম্পল। তারপর এন্টার ক্লিক করে দিলাম। আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেল। আমরা একটু ডাবল ক্লিক করে ফোল্ডারটাকে ওপেন করে নিলাম। এখন আমরা যদি রাইট ক্লিক করি, দেন শো মোর অপশনে যাই, তাহলে ওপেন ইন টার্মিনাল বলে একটা অপশন দেখতে পারবো। এটার উপর ক্লিক করে দিব। দেন আমরা এখানে কোড ডট লিখে এন্টারে ক্লিক করব। তাহলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি আমাদের সেই ফোল্ডারে ওপেন হয়ে যাবে। এখন এখানে যে এই কোপাইলটটা আছে সেটাকে আমরা এখানে ক্লোজ করে দিব। ওয়েলকাম স্ক্রিনটাকে আবার ক্লোজ করে দিব। তো এই হলো, আমরা একটা ফাইল বানিয়ে আমরা আমাদের একটা প্রজেক্ট ডাইরেক্টরিতে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড আইডিটি ওপেন করে নিয়েছি। এখন আমরা এই টার্মিনালটিকে অফ করে দিলাম। হ্যাঁ, এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, একটা নিউ ফাইল ক্রিয়েট করতে পারি। তার আগে আমি আরেকটা পদ্ধতি দেখাই, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে একটা ফোল্ডারকে ওপেন করতে পারবেন। আপনারা সার্চ মেনুতে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করবেন। দেন আপনাদের সামনে এটা চলে আসবে। তারপর আপনাদের যে ফোল্ডারটা ওপেন করা দরকার সেটা এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে দিবেন, তাহলে সেটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, ওপেন হয়ে গেলে আমি ফোল্ডারটাকে ওপেন করে রাখি, তাহলে বোঝাতে সুবিধা হবে। আমি এটাই পাশে রাখলাম, এটাই পাশে রাখলাম। আচ্ছা, আমি ওয়েলকাম স্ক্রিনটাকে ক্লোজ করে দিলাম। আমরা এই বাটনে ক্লিক করে দেখেন নিউ ফাইল বানাতে পারি। এখানে ক্লিক করে নিউ ফোল্ডার বানাতে পারি। এটাকে ক্লিক করে রিফ্রেশ এক্সপ্লোরার, মানে আমাদের যে এক্সপ্লোরারটা আছে সেটাটা রিফ্রেশ করতে পারি। আর এরপরে আর লাগবে না কিছু। তো আমরা আপাতত একটা নিউ ফাইল বানাবো। নিউ ফাইলে ক্লিক করে দিলাম, একটা ফাইলের নাম দিব। আমি একটা পাইথন ফাইল বানাতে চাই, আমি নাম দিলাম মেইন। তারপর আমি এক্সটেনশনটা দিব .py। লিখে এন্টারে ক্লিক করলে আমাদের সামনে একটা main.py ফাইল তৈরি হয়ে যাবে। আপনারা যদি এখানে তাকান দেখেন একটা main.py ফাইল তৈরি হয়ে গেছে। আমি যদি জুম করে দেখাই, দেখেন একটা পাইথন ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা চাইলে এখানে ডাবল ক্লিক করে ফাইল বানাতে পারি। আমি এই ক্ষেত্রে একটা HTML ফাইল বানালাম, এটার নাম দিলাম index.html। এন্টারে ক্লিক করে দিলাম। আমাদের সামনে দেখেন একটা index.html একটা HTML ফাইল চলে এসেছে। এখানেও দেখতে পাচ্ছেন দুইটা ফাইল, একটা index.html একটা main.py, দুইটা ফাইল চলে আসছে। আচ্ছা, তো আমরা এখন পাইথন নিয়ে একটু আলোচনা করব। তো পাইথন কোড রান করার জন্য আপনাদের পাইথনের একটা বিশেষ এক্সটেনশন ইনস্টল করা লাগবে। আমরা জানি প্রত্যেক কিছু তার চাহিদা বা তার সক্ষমতা বৃদ্ধি করার জন্য একটা এক্সটেনশন বা এন্ডস অন এরকম কিছু ইনস্টল করা লাগে। তো ভিজুয়াল স্টুডিওর কোডেও
তার চাহিদা বৃদ্ধি করার জন্য বা তার সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা কিছু এক্সটেনশন ইনস্টল করতে পারি। এই এক্সটেনশন ট্যাবে ক্লিক করে আমরা যদি পাইথন লিখে সার্চ দিই, কিছুক্ষণ সময় লাগবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তো আমাদের এইখান থেকে আমরা পাইথন বাই মাইক্রোসফট যে অপশনটা আছে সেটা ক্লিক করে দেব। তারপর এখানে ইনস্টল বলে একটা অপশন লেখা থাকবে, এই যে এরকম ইনস্টল বলে একটা অপশন লেখা থাকবে আপনাদেরও। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রাখছি, এটা ইনস্টল হতে একটু সময় লাগে, এটা অনেক বড় ফাইল, তাই আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। তো আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে এখন যদি আপনারা কোড লিখেন, যেমন আমি লিখলাম প্রিন্ট, তারপর হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড আমি লিখে দিলাম। তারপর দেখেন এখানে ডট লিখে আসছে, মানে আমি আমার ফাইলকে সেভ করিনি। আমি যদি এখান থেকে ফাইলে গিয়ে সেভে ক্লিক করি, বা এটা শর্টকাট হলো Ctrl+S, আমি যদি Ctrl+S দিই বা সেভে ক্লিক করি, আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। আচ্ছা, ফাইলটা সেভ করা হয়ে গেল। এখন যে রান বাটনটা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই রান বাটনের উপরে ক্লিক করে দিবেন, দেখবেন আপনাদের আউটপুটটা এখানে কনসোলে চলে আসছে। আচ্ছা, এখন এখানে প্রথম সমস্যাটা হলো আমাদের লেখাগুলো খুব ছোটো করে দেখাচ্ছে। আমরা চাই আমাদের লেখাগুলোকে একটু বড় করে দেখাতে। কি করব? আমরা এখান থেকে গিয়ার আইকনে ক্লিক করে সেটিংসে চলে যাব। তারপর প্রথম যে অপশনটা ফন্ট সাইজ, সেটা পাবো, এটাকে 14 থেকে 18 করে দেব। এখন যদি আমি main.py চলে যাই, দেখেন একটু ফন্ট সাইজটা বড় হয়ে গেছে। আমি আপাতত 14 রেখে দিলাম। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, মাউস হুইল বলে একটা অপশন আছে, মাউস হুইল জুম, এই যে অপশনটা, এটাকে এখানে টিক চিহ্ন দিয়ে চেক করে দিতে পারি। এখন আমি যদি কন্ট্রোল কি চেপে মাউসের হুইল বাটনটা সামনে নিই বা পিছে নিই, তাহলে এটা জুম ইন জুম আউট হবে। তো আমি এটাকে একটু ম্যাক্সিমাইজ করে দিই, এখন আমরা বড় স্ক্রিনে দেখতে পাবো। আচ্ছা, দ্বিতীয় সমস্যাটা হলো আমরা যখন ইনপুট দিতে চাইব, তো আমি এখানে ইনপুট দিতে পারবো না। যেমন আমি যদি উদাহরণ হিসেবে দেখাই, আমি নামে একটা ভেরিয়েবল বানিয়ে ইনপুট দিতে চাই এরকম। আচ্ছা, আমার যে অটো সাজেশন দিতেছে সেটাকে কমপ্লিট করার জন্য আমি ট্যাবে ক্লিক করব, ট্যাবে ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে। আর এই অটো সাজেশনটা দিতেছে মূলত আমাকে কোপাইলট। আচ্ছা, এখন আমি যদি এখানে ক্লিক করে আমাদের কোডটা রান করি, দেখেন আমি রান করলেও কিছু দেখতে পাইতেছি না। এই যে রান হয়ে গেছে, কিন্তু আমাদের এই ইনপুট নেওয়ার কোনো বাক্সই দেখাইতেছে না। আমি যদি, আচ্ছা এখানে আরেকটা বিষয়, আমি কিন্তু আমার কোডটাকে সেভ করিনি, আমি এটা সেভ করলাম, এরপরে রানে ক্লিক করলাম, দেখেন আমার কোডটা রান হইতেছে, এই যে রান হইতেছে, কিন্তু ইনপুট নিতে পারতেছে না, আমি কিছুই দিতে পারতেছি না। এই যে ক্যান নট এডিট ইন রিড অনলি এডিটর, এটা একটা অনেক বড় সমস্যা। এই সমস্যার সমাধান কি? আমি এটাকে স্টপ করে দিলাম। আচ্ছা, এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান হলো আমি একটা এক্সটেনশন ইনস্টল করব, সেটা হলো কোড রানার। এখানে সার্চ বারে গিয়ে কোড রানার লিখে সার্চ করব, আমার কোড রানার এক্সটেনশনটা ইনস্টল করে নিব। ইনস্টল করা হয়ে গেলে দেন আবার গিয়ার আইকনে ক্লিক করে সেটিংসে চলে যাব। তারপর এখানে রান কোড ইন টার্মিনাল বলে একটা অপশন আছে, বা রান ইন টার্মিনাল, এই যে অপশনটা, এই অপশনটাকে আমি চেক করে দিব। এখন যদি আমি এখানে চলে যাই, এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই কোডটা টার্মিনালে রান হয়েছে। এখন আমি যদি কোনো কিছু দিই, সেটা ইনপুট দেওয়া যাচ্ছে। আচ্ছা, আমি চাইলে ইনপুটটাকে আউটপুট হিসেবে দেখাতে পারি, মানে বেসিক পাইথন এগুলো করতে পারি। আমি যদি এখান থেকে আবার রান বাটনে ক্লিক করি, তারপর আমি যদি কিছু দিই, আচ্ছা আমি আবার ভুল করেছি, আমি ফাইলটাকে সেভ করে নিই, Ctrl+S দিয়ে সেভ করে নিব, এখানে Ctrl+S দিয়ে সেভ করে নিব। তারপর আমি আবার রানে ক্লিক করব, আবার দিই, হ্যাঁ রান হয়ে গেছে। এখন আমি 34 লিখে যদি এন্টারে ক্লিক করি, আমার আউটপুট চলে আসছে। আচ্ছা, আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, আমি বারবার সেভ করতে ভুলে যাই, এটা ঘটবেই। অনেক ক্ষেত্রে দেখা যাবে আমরা সেভ করতে ভুলে গেছি, কোনো আপডেট দিয়ে সেভ করতে ভুলে গেছি। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, ফাইলে ক্লিক করে এখান থেকে অটো সেভ বলে একটা অপশন আছে, এটার উপরে আমরা ক্লিক করে দিব। এখন থেকে আমরা যা লিখবো সেটা অটোমেটিক সেভ হতে থাকবে। যেমন আমি এখানে লিখলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ট্যাব দিয়ে কমপ্লিট করে দিলাম, দেখেন ফাইল অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন যদি আমি এখানে রান বাটনে ক্লিক করি, যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে চলে আসলো, আমার কাছে ইনপুট চাইবে, আমি ইনপুট দিয়ে দিলাম, এন্টারে ক্লিক করে দিলাম, আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল, কাজ করাও শেষ। আচ্ছা, তো এখন আমরা একটু HTML মনে হয় যেতে পারি, পরবর্তীতে লাগলে আমরা আবার আসবো। আমরা ইন্ডেক্সের HTML চলে গেলাম। এখানে যে শর্টকাটটা প্রথমে দেখাবো, আপনারা এক্সক্লেমেশন মার্কে ক্লিক করে দেখবেন একটা বয়লেট প্লেট কোড বা টেমপ্লেট পেয়ে যাবেন। আপনারা যদি এন্টারে ক্লিক করেন, দেখেন এরকম একটা কোড অটোমেটিক জেনারেট হয়ে চলে আসছে। এখন আপনারা এখানে একটা নিচে হরিজন্টাল স্ক্রল বার দেখতে পাইতেছেন। এটাকে অফ করার জন্য আপনারা সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে থেকে এখানে ক্লিক করে দিবেন,
সরি সেটিংসে না, এই গিয়ার আইকন থেকে কমান্ড প্যালেটে ক্লিক করবেন, দেন ওয়ার্ড র্যাপ লিখে সার্চ করবেন, এই যে অপশনটা পাবেন দেখবেন এখানে শর্টকাট আছে, এটা মনে রাখতে পারেন অল জেড, এটার উপরে ক্লিক করে দিবেন, শেষ, আপনাদের এই স্ক্রল বারটা চলে গেছে, লেখাটা একটু জুম মানে কম্প্রেস হয়ে চলে আসছে। আচ্ছা, তো এখন আমি যদি প্যারাগ্রাফ ট্যাগ লিখতে চাই, আমি পি লিখবো, লিখে এন্টারে ক্লিক করে দিব, আমার এইরকম একটা সাজেশন চলে আসবে। এখন আমি কিছু র্যান্ডম লিখতে চাই, যেমন দিস ইজ বা দিস ইজ এরকম কিছু, বা র্যান্ডম কিছু লিখতে চাই, তো র্যান্ডম লেখার জন্য একটা পদ্ধতি হলো এরকম, তো এটা সবসময় করা যাবে না, কিবোর্ড ভেঙে যেতে পারে। আরেকটা কাজ হলো আমি এখানে লরেম লিখবো, লরেম লিখে এন্টারে ক্লিক করে দেবো, সে র্যান্ডম আমাকে কিছু টেক্সট দিয়ে দিবে, আমি কন্ট্রোল জেড করে দিয়ে দিলাম। এখন আমরা চাই জাস্ট 32টা বা 30টা র্যান্ডম ওয়ার্ড জেনারেট হোক, আমি লিখবো লরেম 32, মানে 32টা র্যান্ডম ওয়ার্ড আমাকে দাও, বা আমি একটু কমিয়ে দেখাই, আমি লরেম 4 লিখলাম, লিখে এন্টারে ক্লিক করলাম, 4টা ওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা একটা অনেক বড় সুবিধা। এরপরে আমরা এখানে এসে যে কাজটা করতে পারি, আমরা একটা ডিভিশন বানালাম, তারপর এখানে হেড 1 লিখলাম, লরেম 4 কিছু টেক্সট দিয়ে দিলাম, এখানেও কিছু লিখে দিলাম, হ্যাঁ এভাবে লিখে দিলাম। কীভাবে আমি ট্যাগগুলো কমপ্লিট করেছি, আমি একটা ট্যাগের নাম লিখবো, যেমন আমি এক্ষেত্রে ডিপ লিখলাম, ডিপ লিখে এন্টারে ক্লিক করবো, সরি ডিপ লিখবো, ডিপ লিখে এন্টারে ক্লিক করবো, দেন আমাদের অটো কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো এইভাবে আমরা যে কোনো ট্যাগ সহজে বানাতে পারি। এখন আমরা এটাকে আউটপুট হিসেবে দেখতে চাই, মানে এটার আউটপুটটা কী হয় আমরা দেখতে চাই। তো আমাদের সেই ফোল্ডারে যদি চলে আসি, দেখবেন এখানে index.html ফাইলটা আছে, আমি এটা একটু ডাবল ক্লিক করে আউটপুটটা খুব সহজেই দেখতে পাবো। এখন আমি চাই আমি এখানে চেঞ্জ করবো, এটা নিয়ে আনি, হ্যাঁ একটু জুম আউট করি, ছোটো করে দিই। এখন আমি এখানে চেঞ্জ করব এবং লাইভ চেঞ্জটা এখানে দেখতে চাই, যেমন আমি এখানে আরেকটা প্যারাগ্রাফ অ্যাড করলাম এবং এখানে লরেম 43 দিয়ে অনেকগুলো কিছু লিখে দিলাম, কিন্তু দেখেন এখানে আমরা চেঞ্জটা দেখতে পাইতেছি না। এটাকে দেখার জন্য আমাদেরকে এখানে রিফ্রেশ এই বাটনে ক্লিক করা লাগবে। আমরা চাই আমরা লিখবো এবং সাথে সাথে আউটপুটটা এখানে রিফ্রেশ হিসেবে দেখে দেবো, মানে রিফ্রেশ করা ছাড়াই আমরা আউটপুটটা দেখবো। তো আমরা যে কাজটা করতে পারি, এখানে এক্সটেনশন ট্যাবে ক্লিক করব, দেন আমরা লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে সেটাকে ইনস্টল করে দিব। লাইভ সার্ভার, এই যে এই এক্সটেনশনটাকে ইনস্টল করে নিব। তো ইনস্টল করা হয়ে গেলে এখানে একটা অপশন থাকবে গো লাইভ, এটার উপরে ক্লিক করে দিব, দেন আমার এখানে একটা লাইভ সার্ভার স্টার্ট হবে। এই যে আমার ব্রাউজার ওপেন করবে, এটা হলো আগের ট্যাব, এটা হলো বর্তমান ট্যাব। তো এখন আমি যা লিখব, যেমন আমি এই প্যারাগ্রাফটাকে মুছে দিলাম, তাহলে দেখেন এই যে অটোমেটিক আমার রিফ্রেশ করা ছাড়াই সেও এটাকে মুছে দিয়েছে। আরেকটা সুবিধা আছে, আরেকটা এক্সটেনশন আছে যে এই কাজটা করে দেয়, সেটা হলো লাইভ প্রিভিউ। হ্যাঁ, এই এক্সটেনশনটা আমরা ইনস্টল করে নিব। তো আমাদের সামনে এইখানে একটা অপশন থাকবে, এই যে শো প্রিভিউ, এটার উপর ক্লিক করে আমরা পাশাপাশি প্রিভিউটা দেখতে পারবো। এখন আমি আরেকটা প্যারাগ্রাফ অ্যাড করে যদি কিছু লিখি লরেম সামথিং, দেন আমরা এখানে সরাসরি লাইভ এই প্রিভিউটা দেখতে পাবো। এটা একটা অনেক বড় সুবিধা। আচ্ছা, যদি কমেন্ট করতে চাই তাহলে কি করব, যে কোনো একটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশে ক্লিক করে দিব, কমেন্ট হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশে ক্লিক করি আনকমেন্ট হয়ে যাবে। এটা কমেন্টিংয়ে কাজ করে। বা কমেন্ট করার জন্য আরও একটা জিনিস ভালো কাজ করে, সেটা হলো বেটার কমেন্ট নামে একটা এক্সটেনশন। বেটার কমেন্টস, এই যে এই এক্সটেনশনটা আমার খুব কাজে লাগবে। আমি এটাকে ইনস্টল করে নিলাম। ইনস্টল করার ক্ষেত্রে এরকম ট্রাস্ট পাবলিশার ইনস্টল, এটাকে উপরে ক্লিক করে দিব, কিছু সময় নেবে, দেন ইনস্টল হয়ে যাবে। এখানে কিছু নির্দেশনা দিয়ে রাখছে, এটি হলো বিশেষ সুবিধা। যেমন আমি এখানে কমেন্ট করলাম, কমেন্ট করে দিলাম। কমেন্ট তো জানেন আপনারা কীভাবে করতে হয়, এইটা আর এটার মাঝখানে আমরা যা লিখবো সেটাই কমেন্ট হয়ে যাবে। এখন আমি যদি এখানে একটা এটা দিই, দেখেন একটু বেশি সবুজ হয়ে গেছে। তারপর এখান থেকে দেখে আমি যদি দেখেন এখানে আশ্চর্যবোধক চিহ্নটা দিই, তাহলে লাল হয়ে যাবে। এই যে লাল হয়ে গেল। তারপর আমি যদি এখান থেকে দেখে আরেকটু দেখি, এই যে টু ডু লিখি, তাহলে জিনিসটা একটু হলুদ হয়ে যাবে। আমি যদি লিখি টু ডু, তাহলে হলুদ হয়ে যাবে। তারপর প্রশ্নবোধক যদি চিহ্ন দিই, তাহলে নীল হয়ে যাবে। তো কমেন্ট করার ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালোভাবে কাজ করে। আচ্ছা, তো কমেন্টিং গেলে এরপরে আমাদের যে বিষয়টা আসবে সেটা হলো একটা বিশেষ জিনিস, যেটা হয়তো আপনারা কখনো নাম শুনেন নাই, ইন্ডেন্টেশন। অনেকেই শুনতে পারেন। ইন্ডেন্টেশন জিনিসটা কি? এই যে স্পেস দিয়েছি, এই স্পেসটাকে বলা হয় ইন্ডেন্ট বা ইন্ডেন্টেশন। তো ইন্ডেন্টেশন করার জন্য আমাদের একটা এক্সটেনশন আছে যেটা খুব বেশি উপকার করে, সেটা হলো বেটার রেইনবো ইন্ডেন্ট, সম্ভবত রেইনবো
ইন্ডেন্ট রেইনবো সরি, এই যে এক্সটেনশনটা আছে সেটা আমাদের অনেক উপকার করে। তো আমি এটাকে ইনস্টল করে নিলাম। ট্রাস্ট পাবলিশার, কিছু সময় লাগবে ইনস্টল হতে, আস্তে আস্তে কাজ করতেছে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন এখানে অটোমেটিক সে একটা রেইনবো দিয়ে দিছে, এই যে রেইনবো দিয়ে দিছে। আমি যতই লিখবো এখানে, যেমন আমি এখানে লিখলাম আরেকটা প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ, এই যে সে একটা রেইনবো দিয়ে দিছে, মানে ইন্ডেন্টেশনটাকে একটু খুব সহজে দিয়ে দিচ্ছে। তো আমি সাধারণত এটা ইউজ করি না, তাই আপনারা দেখতে পাইতেছেন নাই ডিজিটাল এক্সটেনশন, এটা অফ করে দিলাম। এটা সাধারণত আমি খুব বেশি ইউজ করি না। আচ্ছা, এখন যদি আপনারা সি নিয়ে কাজ করতে চান, এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন, C++, তারপর আরও এক্সটেনশন আছে C++-এর, এই কয়েকটা ইনস্টল করে নেবেন। আপনারা যদি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান তাহলে আমি এখানে আগে থেকে ইনস্টল করে রাখছি, দেখাই। আচ্ছা, দেখাইতেছেন আমার নেটটা স্লো। আমি জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ দিলাম, এই যে এটা আমার ইনস্টল করা নাই, সরি। এই যে এক্সটেনশনটা আছে সেটাকে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এটা খুব লাইট ওয়েট একটা এক্সটেনশন, তাহলে জাভাস্ক্রিপ্টে কাজ করতে আপনাদের অনেক সুবিধা হবে। আপনারা যদি জাভা নিয়ে কাজ করতে চান, এখানে জাভা লিখে সার্চ দেবেন এবং জাভার যে এক্সটেনশনটা আছে সেটাকেও আপনারা ইনস্টল করে নেবেন। আমি দেখাইতেছি, আমার নেটটা এই মুহূর্তে স্লো কাজ করতেছে। এই যে এটাকে ইনস্টল করে নেবেন। এটা একটা অনেক বড় এক্সটেনশন, তাই আমি এটা রাখি নাই। আমার যেহেতু জাভা নিয়ে কাজ করা হয় না তেমন, আমি তাই এটা রাখি নাই। শেষ, এই হলো জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ। আচ্ছা, আরেকটা যে বিষয় যেটা আপনাদেরকে দেখাতে চাই, এখানে যখন রান বাটনে হভার করতেছেন, আমি এটাকে ক্লোজ করে দিই, এটাকে একটু মিনিমাইজ করে দিই। হ্যাঁ, রান বাটনে যখন হভার করতেছেন, দেখেন রান কোড, তার পাশে শিফট এন্টার বলে একটা অপশন আসছে। এই শিফট এন্টার হলো মূলত শর্টকাট। আমরা চাইলে এই শর্টকাটটাকেও চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমার বারবার উচ্চারণে অসুবিধা হইতেছে, আমি এটার জন্য খুব দুঃখিত। তো আমরা যে কাজটা করতে পারি, এই গিয়ার আইকনে ক্লিক করব, তারপর কিবোর্ড শর্টকাটসে ক্লিক করে দেব, দেন আমরা রান কোড লিখে সার্চ দিব, তারপর এই যে রান কোডের শর্টকাটটা চলে আসছে। আমরা এটা ডাবল ক্লিক করব, তারপর আমাদের এই শর্টকাটটাকে দিতে বলবে। তো আমি শর্টকাটটা শিফট কি চেপে এন্টারে ক্লিক করব, শর্টকাটটা অটোমেটিক এখানে চলে আসবে। দেন আমরা আবার এন্টারে ক্লিক করব, তাহলে শর্টকাটটা বসে যাবে। যেমন আমি কন্ট্রোল আর অল্ট ক্লিক করলাম। আচ্ছা, আবার দেখাই, কন্ট্রোল অল্ট এন্টারে আমি একসাথে ক্লিক করব, কন্ট্রোল অল এন্টার, এই যে কন্ট্রোল অল এন্টার, এই কম্বিনেশনটা এখানে চলে আসছে। আমি যদি এন্টারে ক্লিক করি, এই যে আমার এই শর্টকাটটা সেট হয়ে গেছে। তা আমি এটাকে চেঞ্জ করে শিফট এন্টারে ক্লিক করে দিব, দেন আমার শর্টকাটটা শিফট এন্টার হিসেবে সেট হয়ে যাবে। আমি আবার এন্টারে ক্লিক করলে আমার এটা সেট হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আপনারা চাইলে যে কোনো শর্টকাট চেঞ্জ করতে পারেন। যেমন একটা আছে কপি লাইন ডাউন, এই যে শিফট অল্ট ডাউন এরো, শিফট অল্ট আপ এরো কী কাজ করে। যেমন আমি একটা কিছু লিখলাম, লাইক দিস ইজ মি। এখন আমি যদি এই অল্ট শিফট আপ এরোতে ক্লিক করি, উপরের দিকে কপি হবে, আর কন্ট্রোল অল্ট ডাউন এরোতে ক্লিক করলে নিচের দিকে কপি হয়ে পেস্ট হবে, ঠিক আছে। তারপর আমি যদি মাল্টিপল কার্সর অ্যাড করতে চাই, আমি অল্ট কি চেপে যেখানে ক্লিক করব সেখানে মাল্টিপল কার্সর অ্যাড হয়ে যাবে। কি করা লাগবে, প্রথমে অল্ট কি চাপ দিব, তারপর যেখানে ক্লিক করব সেখানে মাল্টিপল কার্সর অ্যাড হয়ে যাবে। তারপর আরেকটা অপশন আছে, সেটা হলো নিচে অনেকগুলো কার্সর অ্যাড করা। তো এটা করার জন্য আমরা আবার কিবোর্ড শর্টকাটসে চলে যাব, এখান থেকে লিখব অ্যাড কার্সর অ্যাবভ আর বেলো, এই যে দুইটা অপশন আছে, কন্ট্রোল ইউ কন্ট্রোল ডি। আচ্ছা, আমি যদি কন্ট্রোল ডি দিই, দেখেন নিচে একটা করে কার্সর অ্যাড হতে যাচ্ছে। আমি যদি আবার ডি দিই, তাহলে একটা করে নিচে কার্সর অ্যাড হয়ে গেছে। আমি এটাকে যদি অনেক বেশি কপি করি, কীভাবে করছি, সিলেক্ট করে অল্ট শিফট ডাউন অ্যারোতে ক্লিক করেছি, দেন এটা কপি হয়ে পেস্ট হতে থাকছে। এখন আমি যদি এখানে কার্সরটা রেখে কন্ট্রোল ডি দিতে থাকি, তাহলে এটা আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। একই রকমভাবে আমি এখান থেকে যদি উপরে উঠতে চাই, কন্ট্রোল কি চেপে ইউ দিতে থাকবো, তাহলে এটা উপরে চলে যাবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ শর্টকাট। আচ্ছা, এখন আমরা এই কীভাবে থিম চেঞ্জ করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। থিমটা খুব সহজে আমরা চেঞ্জ করতে পারি। এই জন্য এক্সটেনশনে চলে যাব, সেখান থেকে যে কোনো একটা মন মতো থিম লিখে সার্চ করব। যেমন আমার সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা শেড অফ
পার্পল, শেডস অফ পার্পল, এটার উপরে ক্লিক করে দিব। দেন ইনস্টল করে নিব। আমার যদি ইনস্টল করা আছে আমি সেট কালারে ক্লিক করে দিব। তারপর একটা আছে অপশন দেখাবে শেডস অফ পার্পল সুপার ডার্ক, আমি সুপার ডার্কটাকে সিলেক্ট করে দিব। দেখেন আমাদের ইন্টারফেসটা একটু বেশি সুন্দর হয়ে গেছে। আমি চাইলে এটা ফন্টটাকেও চেঞ্জ করতে পারি, এই যে ফন্ট আছে ফন্টগুলোকে চেঞ্জ করতে পারি। আমি এখানে গিয়ার আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করব, তারপর ফন্ট লিখে সার্চ দিব। এখান থেকে আমরা একেবারে শুরুতে গিয়ে এখানে একটা ফন্ট আছে ক্যাসকেডিয়া কোড, এটা দিয়ে দিব। দেন আপনারা দেখতে পাবেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। ক্যাসকেডিয়া কোড কি একটা বিশেষ ধরনের ফন্ট, যেমন আমি যদি এখানে ওপেন করে দেখাই ক্যাসকেডিয়া কোড, আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিই। ক্যাসকেডিয়া কোড ফন্ট ডাউনলোড লিখে সার্চ করবেন। দেন আপনার গুগল ফন্টস থেকে বা মাইক্রোসফটের ক্যাসকেডিয়া কোড থেকে ডাউনলোড করতে পারবেন। আমি গুগল ফন্টস দিয়ে দেখাই, যেহেতু গুগলের একটা বিশ্বস্ত জিনিস। এখান থেকে গেট ফন্টে ক্লিক করব, তারপর ডাউনলোড অলে ক্লিক করব, জিনিসটা ডাউনলোড হবে। তো ডাউনলোড হয়ে গেলে আমি এটাকে ওপেন করব, এটাকে এক্সট্রাক্ট করে নিব। রাইট ক্লিক উইনার থেকে এক্সট্রাক্ট টু ক্যাসকেডিয়া কোড না, দেন আমার এটা ইনস্টল হয়ে যাবে। দেন স্ট্যাটিকে যে ফন্টগুলো আছে সেগুলোকে সিলেক্ট করব। তার আগে আমরা এখানে ফন্ট লিখে সার্চ দিব, কন্ট্রোল প্যানেল দেখাবে। এখানে সার্চ বারে গিয়ে ফন্টস লিখে সার্চ করব, এই ফন্টস অপশনটা পাবো। এটা ওপেন করব। ওপেন করা হয়ে গেলে এই যে আমি এটাকে ক্লোজ করে দিই, আমার সেই ফোল্ডার কই, এইগুলোকে ক্লিক করে এখানে দেখাই, এগুলোকে ক্লিক করে সিলেক্ট করব। দেন এগুলোকে ড্র্যাগ করে দেবো এখানে। তো আমাকে বলতেছে আমার তো অলরেডি আছে, আমি কি এগুলোকে রিপ্লেস করতে চাই? আমি বলবো যে না, আপনারা ইয়েসে ক্লিক করে দেবেন, আপনাদের এটা দেখাবে না, আপনাদের জাস্ট ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি আছে আমি এটাকে আর রিপ্লেস করতে চাই না, আমি নোতে ক্লিক করে দেবো। আচ্ছা, এটা সবগুলোর ক্ষেত্রেই নো। হ্যাঁ, তো এবার আপনারা ফন্টটা ইনস্টল করে নেবেন। ফন্টটা ইনস্টল করা হয়ে গেলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এই ফন্টটাই কেন ইনস্টল করলাম? এত ফন্ট থাকতে এটাই কেন ইনস্টল করলাম? অবশ্যই এটার মধ্যে কোনো বিশেষ একটা সুবিধা আছে। সেই বিশেষ সুবিধাটা কি? এটার মধ্যে ফন্ট লিগারাইজার বলে একটা জিনিস সাপোর্ট করে। কীরকম? যেমন আমি এখানে লিখলাম ডাবল ইকুয়াল বা ট্রিপল ইকুয়াল, দেখেন কিছু চেঞ্জ আসে নাই। বা নট ইকুয়ালস, কোনো চেঞ্জ, ওই নট ইকুয়ালস কোনো চেঞ্জ আসে নাই। আচ্ছা, এই চেঞ্জটা দেখতে হলে আমাদেরকে ফন্ট লিগারাইজার অন করা লাগবে। আমি সেটিংসে থেকে কেন ফন্ট লিগারাইজার লিখে সার্চ করব, এই যে ফন্ট লিগারাইজার, এখান থেকে এডিট ইন সেটিংস .json এখানে ক্লিক করে দিব। এটা ফলস করা থাকবে, আমি এটাকে ট্রু করে দিব। তো ট্রু করা হয়ে গেলে এখন যদি আমি চলে আসি, এখন আমি যদি ডাবল ইকুয়াল বা ট্রিপল ইকুয়াল দিই, এই যে দেখেন এরকম হয়ে গেছে, মানে সে নিজে অটোমেটিক একটা সুন্দর করে দিচ্ছে। বা আমি নট ইকুয়ালস টু দিলে এই যে এইরকম একটা সুন্দর জিনিস সে আমাকে দিয়ে দিছে। তো এটা মূলত একটা ফন্ট লিগারাইজারের কাজ। তারপর আপনাদের যদি আরও থিম দরকার হয়, আমি বেশ কয়েকটা থিম ইনস্টল করে রেখেছি আমার, যেগুলো ভালো মনে হয়েছে আমি আপনাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি। লিস্টটা আপনারা একটা করে দেখতে পাবেন। আমি যদি উপরে থেকে একটা করে সবার শুরু থেকে দেখাই, এই যে এখানে আছে ডার্ক হাই কন্ট্রাস্ট, টুমোরো নাইট ব্লু, শেড অফ পার্পল, রেড, ওয়ান্ডার প্রো নাইট ফ্ল্যাট। এই যে এখানে আপনারা দেখতে থাকেন, আপনাদের যেটা ভালো লাগে সেটাই আপনারা ইনস্টল করে নেবেন। তো এই হলো আমার কাছে থাকা প্রত্যেকটা থিম। তো আপনাদের যেটা ভালো আপনারা সেই থিমটা ইনস্টল করে নেবেন। তো আমার কাছে ব্যক্তিগতভাবে ম্যাকওএসের থিমটা খুব ভালো লাগে। তারপর দেখেন এটাও দেখতে খুব ভালো লাগতেছে, মনোখাই, এটা তো অবশ্যই অনেক জনপ্রিয় থিম। ওয়ান্ডার প্রো এটাও অনেক ভালো, ডার্কার এটাও ভালো। তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটাই ইনস্টল করে নেবেন। আমি আপাতত এত গবেষণা না করি। হ্যাঁ, শেষ। তো ফন্ট নিয়ে আমাদের সব আলোচনা শেষ। এখন আমরা কিছু বিশেষ ধরনের এক্সটেনশন এখান থেকে দেখে নিব। যেমন প্রথমটাই আমরা এখানে দেখতে পাচ্ছি অটো রিনেম ট্যাগ। এটার কাজটা কি দেখেন, আপনারা ভালো করে লক্ষ্য করেন। আমি যদি ডিবের জায়গায় এই যে জাস্ট আমরা এখানে টাইপ করব, আর চেঞ্জটার সাথে সাথে এখানেও হবে। আমি যদি এখানে লিখি আর, এই যে দেখেন এখানে অটোমেটিক আর অ্যাড হয়েছে। আমি যদি লিখি HUL, দেখেন এখানে অটোমেটিক HUL অ্যাড হয়ে যাচ্ছে। আমি যদি আবার মুছে দিই অটোমেটিক সে মুছতেছে। এটা মূলত অটো রিনেম ট্যাগের কাজ। বেটার কমেন্টস নিয়ে আলোচনা করেছি। চাই থিম, এটা একটা বিশেষ ধরনের থিম, এটা জানতে হবে না। কোড রানার, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আরেকটা হলো কোড স্পেল চেকার। এটা কি কাজ করে? যেমন আমি এখানে একটা জিনিস খুব ভুলভাবে বানান করলাম, যেমন গেট বানানটা ঠিক আছে কিন্তু GAT গেট এই বানানটা ভুল। এই যে এক্সটেনশনটা আমাকে ভুল ধরিয়ে দিচ্ছে। তো আমি কিন্তু রাইট ক্লিক করে এই যে
স্পেলিং সাজেশনস আছে, এটা হচ্ছে স্পেলিং। তারপর এখান থেকে আমি এই ওয়ার্ডটাকে আমার ওয়ার্ক স্পেসে যোগ করতে পারি বা ইগনোর করতে পারি, যাই হোক স্পেলিং সাজেশনস দিলে এই যে এখান থেকে দেখিয়ে দিবে কোন ওয়ার্ডটাও বসতে পারে। তো আমি গেট দিয়ে দিলাম, তো রিপ্লেস হয়ে যাবে। এটা মূলত কোডের স্পেল চেকিং করে। ডেভ কন্টেনার্স কোনো কাজে লাগবে না আপাতত। আচ্ছা, ফ্লুয়েন্ট আইকনস, এই এক্সটেনশনটা খুব কাজ করবে। আপনারা যদি এখানে দেখতে পারেন আমার আইকনগুলো এতটা বেশি প্রফেশনাল লাগতেছে না, আমি ফ্লুয়েন্ট আইকনস এক্সটেনশনটা ইনস্টল করে দিতে পারবো। দেন এখান থেকে সেট প্রোডাক্ট আইকন থিম, তারপর এখান থেকে ফ্লুয়েন্ট আইকনসে যদি ক্লিক করে দিই, দেখেন আমার এটা চেঞ্জ হয়ে গেছে। কি করেছি আবার দেখাই, ফ্রম থিম প্রোডাক্ট আইকন থিম আমি বাই ডিফল্ট দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এইরকম আছে। আচ্ছা, আমি ফ্লুয়েন্ট আইকনস গিয়ে এখান থেকে সেট প্রোডাক্ট আইকন থিম এটার উপর ক্লিক করে দিব। প্রথমে ইনস্টল করে অবশ্যই এখানে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ফ্লুয়েন্ট আইকনস এটার উপর ক্লিক করে দিব। আমাদের এটা বুম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, গিট লেন্স, যারা গিট ইউজ করেন তারা এই এক্সটেনশনটা ইনস্টল করে দিতে পারেন। ইনস্টল করলে দেখবেন বিশেষ ধরনের সুবিধা পাবেন। এরকম বিভিন্ন লেখা দিয়ে ইঙ্গিত করবে মডিফাইড হয়েছে বা জিনিসটা আনট্র্যাক আছে, এই কাজগুলো হেল্প করবে। তো আপনারা গিট লেন্সটা ইউজ করতে পারেন। এটা খুবই সিম্পল। ইন্টেলিজি কোড এটা লাগবে না, এটা লাগবে না। তারপর দেখি আর লাইভ প্রিভিউ নিয়ে আলোচনা করেছি, লাইভ সার্ভার। এই যে আরেকটা থিম ম্যাক ওএস মডার্ন ডাক থিম, এটাও আপনারা ইনস্টল করতে পারেন, কোনো অসুবিধা নাই। এটাও একটা থিম। হ্যাঁ, আরেকটা হলো এইটা পাথ ইন্টেলিজেন্স। এটা কখন কাজে লাগে? এটা হলো যেমন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখাই। এই ফোল্ডারে ক্লিক করে একটা ফোল্ডার বানাই, রাহুল। এন্টারে ক্লিক করলাম। রাহুলের মধ্যে এখানে ক্লিক করে আমি এখানে একটা ফাইল বানালাম, ইন্ডেক্স না, rajan.html একটা ফাইল বানালাম। এখন আমি চাই এই ফাইলটাকে ইউজ করতে। আমরা যে কাজটা করতে পারি পাথ ইন্টেলিজেন্স আমার এই ক্ষেত্রে অনেক বেশি কাজ করে। তো আমি এটাকে rahul.html না দিয়ে আমি এটা সাপোজ পিএনজি নামে একটা ফাইল বানাই, পিএনজি, যদি এটা কোনো পিএনজি ফাইল না তাও বানালাম। এখন আমি চাই এটাকে ইম্পোর্ট করতে। তো আমরা যে কাজটা করতে পারি আইএনজি ট্যাগে যখন সোর্স দিব তখন আমরা লিখবো স্ল্যাশ, এই যে আমার যে সাজেশনটা দিতেছে মূলত এইটা পাথ ইন্টেলিজেন্সের কাজ। আমি এখান থেকে স্ক্রল করে রাহুলে ক্লিক করবো, দেন আমরা rajan.png এটার উপরে ক্লিক করে দেবো, দেন আমাদের ইমেজটা চলে আসবে। ইমেজ থাকলে ইমেজ, যেহেতু এরকম ইমেজ না, এটা অন্য কিছু, তাই কিছুই আসবে না। ইমেজ থাকলে এখানে ইমেজ চলে আসবে। তো এটা হলো পাথ ইন্টেলিজেন্সের কাজ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আরেকটা হলো প্রেটিয়ারের কাজ কি, কোডটাকে ফরম্যাট করা। আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা যে কোড যদি কিছুটা ওলটপালট হয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়, এরকম ওলটপালট উল্টা সিধা যদি হয়ে যায়, সেটাকে আপনারা খুব সহজে সুন্দর করে নিতে পারেন। রাইট ক্লিক করবেন, তারপর ফরম্যাট ডকুমেন্ট বলে একটা অপশন থাকবে, আরেকটা থাকবে ফরম্যাট ডকুমেন্ট উইথ। ফরম্যাট ডকুমেন্ট উইথে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে HTML এই উপরে যে অপশনটা আছে প্রেটিয়ার কোড ফরম্যাটার, এটার উপরে ক্লিক করে দেবেন। দেখবেন অটোমেটিক কোডটা ফরম্যাট হয়ে গেছে। আমি যদিও বাই ডিফল্ট যেটা আছে মানে HTML ল্যাঙ্গুয়েজ ফিচার্স এটাও দিয়েই ঠিক করে নিয়ে আমার কাছে এটাই সবচেয়ে বেটার মনে হয়। আপনারা আপনাদের মন মতো যে কোনোটা ইউজ করতে পারেন। তারপর এখানে আরও আছে, হ্যাঁ, এরপরে যে বিষয়টা লাস্ট বলতে পারেন এক্সটেনশন, সেটা হলো গ্লাসি বিএসসি। এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। এখানে কিছু শর্টকাট দেওয়া আছে, দেখেন Ctrl+Alt+Z আর Ctrl+Alt+C। আচ্ছা, আমি যদি এখানে Ctrl+Alt+Z প্রেস করে দেখাই, আচ্ছা কিছু হলো না। আমি Ctrl+Alt+C প্রেস করে যদি দেখাই, আই থিঙ্ক আমি এক্সটেনশনটা, হ্যাঁ আমার এক্সটেনশনটা ডিসেবল করা তাই দেখাইতেছে না। আমি এখান থেকে এনেবল করে দিব। এখন আমার কাজ করবো, এই দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ইনেবল আমি আবার ডিসেবল করে দেখাই, রিস্টার্ট করি। আমার মনে হয় বন্ধ করে আবার চালু করতে হবে। বন্ধ করে আমি যে আবার চালু করি, এখন দেখেন ট্রান্সপারেন্সি সব উড়ে গেছে। কিন্তু আমি যদি আমার সেই এক্সটেনশনটা আবার চালু করি, এক্সটেনশন ট্যাবে গিয়ে যদি আবার চালু করি, গ্লাসের থিমটা এখান থেকে ইনেবল করে দিই, দেন এই আমাদের ট্রান্সপারেন্সি চলে আসছে। আমরা Ctrl+Alt+Z-এ ক্লিক করে ট্রান্সপারেন্সিটাকে আরও বাড়াতে পারি। Ctrl+Alt+Z, ট্রান্সপারেন্সি আরও বাড়তেছে। আর Ctrl+Alt+Shift ক্লিক চেপে আমাদের ট্রান্সপারেন্সিটা কমাতে পারি। এখানে নির্দেশনাটা দেওয়া থাকবে। মোটামুটি এই ছিল আমাদের ভিজুয়াল স্টুডিও কোড নিয়ে আলোচনা, পূর্ণাঙ্গ আলোচনা। এর চেয়ে বেশি আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করতে হ্যাঁ কৃষি ক্লিক করে দিলাম। হ্যাঁ, এর চেয়ে বেশি আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করতে জেনে যাবেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। বিভিন্ন জায়গায় আমি মিস স্পেলিং করেছি, তার জন্য আমি দুঃখিত।
আমার বেশি সময় কথা বলতে থাকলে এরকম মিস স্পেলিং হয়ে যায়, তাই আমি দুঃখিত। আমার এই ভুলটাকে ক্ষমা করে দিবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।